আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে তোমাদের অ্যাডমিশনের ম্যানেজমেন্টের প্রথম ক্লাস। আমি ক্লাসটা শুরু করার আগে আমার পরিচয় এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ব্যবস্থাপনার গুরুত্ব কতটুকু তা সম্পর্কে একটু ধারণা দিব। দেন আমরা গিয়ে সরাসরি ক্লাসের মধ্যে চলে যাব। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর। বর্তমানে পড়াশোনা করতেছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আমরা দেখতে পাই তোমরা সকলেই আশা করি জানো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়া প্রায় সকল বিশ্ববিদ্যালয়ে কিন্তু ম্যানেজমেন্ট থেকে প্রশ্ন আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জিএসটি অধিভুক্ত বিশ্ববিদ্যালয়, ওভারঅল কিন্তু সব বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট থেকে প্রশ্ন আসে। ম্যানেজমেন্ট সাবজেক্টটা থিওরিটিক্যাল বিষয়। তুমি যদি এখানে এফোর্ট দাও, তুমি বেস্ট আউটপুট পাবা। অর্থাৎ ম্যানেজমেন্টকে অনেকে থিওরিটিক্যাল বিষয় হিসাবে ধরে নিয়ে খুব একটা সময় দেয় না। আমি বলবো ম্যানেজমেন্ট একদিকে সহজ, অন্যদিকে কঠিন। তুমি যদি বাকি সাবজেক্ট যে অ্যাকাউন্টিং, ইংলিশ, বাংলার মতো এখানে এফোর্ট দাও, তুমি ইনশাআল্লাহ এখান থেকে একটা ভালো আউটপুট পাবা, অর্থাৎ সর্বোচ্চ নাম্বার পাবা। আর অনেকে আছে থিওরি হিসাবে ধরে নিয়ে পড়ে না, অল্প স্বল্প পড়ে আর পড়ে না, তো তারা আর যাই হোক ভর্তি পরীক্ষা গিয়ে ধরা খায়। তো আমি বলবো তোমরা যেভাবে ইংলিশ, বাংলা, অ্যাকাউন্টিং এই সাবজেক্টগুলোকে সময় দাও, ঠিক সেমভাবে যদি তোমরা ম্যানেজমেন্টেও সময় দাও, তোমরা ম্যানেজমেন্ট থেকে সর্বোচ্চ নাম্বার পাবা ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা ক্লাসে যাই। অনেক তো বলে ফেলছি। আর হ্যাঁ, তোমাদের যদি ম্যানেজমেন্টে কোনো কনফিউজড প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে, তোমরা আমাকে সরাসরি ইনবক্সে নক দিবা। ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা। শুরুতে আমরা ব্যবসা সংগঠন নিয়ে জানবো, তারপর ব্যবস্থাপনা। অর্থাৎ তোমরা ইন্টারমিডিয়েটে ম্যানেজমেন্টের দুটা পার্ট পড়ছিলা, এখানে সেই দুটা পার্টই পড়া লাগবে। তো ইন্টারমিডিয়েটের পড়ার সাথে প্রায় সেম বলা যায়, 80% সেম, বাকি 20% একটু এক্সট্রা ইনফরমেশন জানা লাগে। যাদের ইন্টারমিডিয়েটের ম্যানেজমেন্ট সম্পর্কে খুব ভালো ধারণা আছে, খুব ভালোভাবে পড়ছিলা, তারা এখানে এগিয়ে থাকবা। আচ্ছা, আমরা শুরু করি। ব্যবসায়ী না, প্রথম আমরা জানবো ব্যবসায় সংগঠন নিয়ে। ব্যবসায় মানে মুনাফা অর্জনের উদ্দেশ্যে সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে। মুনাফা অর্জনের উদ্দেশ্যে সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলে। আচ্ছা, আমরা দেখব ব্যবসার ডেফিনেশন অফ বিজনেস। ব্যবসার উৎপত্তি, ব্যবসার ইংরেজি প্রতিশব্দ বিজনেস, যার উৎপত্তি হয়েছিল বাইজিন, বিজনেস শব্দ থেকে আসতে পারে। বিজনেস শব্দের অর্থ বিজনেস শব্দের অর্থ কোনো কাজে ব্যস্ত থাকা। বিন ভেজি ইন এনি ওয়ার্ক, অর্থাৎ কোনো কাজে ব্যস্ত থাকাই বিজনেস শব্দের অর্থ। আমরা বাকিগুলো একটু পড়িনি। ব্যবসায় ওই সকল অর্থনৈতিক কাজ যা মানুষের বস্তুগত অবস্তুগত অভাব পূরণের জন্য মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য ও সেবা কর্ম উৎপাদন করে উৎপাদিত সামগ্রী প্রকৃত ভোক্তার নিকট বন্টন করে এবং উৎপাদন বন্টন কাজে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়ক উপযোগ সৃষ্টি করে। আমরা এখানে অনেকগুলো ওয়ার্ড পড়ছি, এগুলো এখানে দেখো তোমাদের ওয়ার্ডগুলো মানে দেওয়া আছে। হ্যাঁ, ব্যবসার ইংরেজি প্রতিশব্দ বিজনেস। বিজনেসের শব্দের উৎপত্তি কোথা থেকে? বাইজিন, বিজনেস থেকে। বিজনেসের অর্থ কি? ওই যে কোনো কাজে ব্যস্ত থাকা। ইকুয়েশন অফ বিজনেস, বিজনেসের ইকুয়েশনটা কিরকম?
যেমন বিজনেসের ইকুয়েশনটা তোমরা জানো, বি সমান সামেশন আই প্লাস সামেশন টি প্লাস সামেশন এটি। এখানে আই সমান হচ্ছে কি ইন্ডাস্ট্রি, আর টি সমান হচ্ছে কি ট্রেড, কি টি সমান ট্রেড। আর এইটি সমান কি, এইটি সমান মানে হচ্ছে কি এইট টু ট্রেড, কি এইট টু ট্রেড, এন্ড আবার একটা নাম বলা হয় অক্সিলারি টু ট্রেড, অক্সিলারি টু ট্রেড। অর্থাৎ এইটি সমান এইট টু ট্রেড এবং অক্সিলারি টু ট্রেড। মনে রাখবা এটা কি বিজনেস ইকুয়েশন। যদি বলে বাণিজ্য ইকুয়েশন কি, ওই যে আমরা পড়ছিলাম ইন্ডাস্ট্রি মানে আমরা জানি কি শিল্প, ইন্ডাস্ট্রিটা বাদ দিলে অর্থাৎ আইটা বাদ দিলে বাকি যে দুইটা থাকে ওই দুটাই হচ্ছে কি বাণিজ্য সমীকরণ। অর্থাৎ সি সমান সামেশন টি প্লাস এ টি। ব্যবসায় কি, ব্যবসায় হচ্ছে সমাজ বিজ্ঞানের একটি শাখা, ব্যবসায় একটি অর্থনৈতিক প্রক্রিয়াও। এগুলো এখন যেগুলো পড়বে এগুলো একটু মনোযোগ সহকারে পড়বা। ব্যবসায়ীর উৎপত্তির মূলে কারণ ছিল, অর্থাৎ ব্যবসায়ীর উৎপত্তি কেন হয়েছিল। আমরা কিন্তু কিছুক্ষণ পর ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে জানবো। এখন জানবো হচ্ছে কি ব্যবসার উৎপত্তির মূলে কারণ ছিল মানুষের অভাব। অর্থাৎ মানুষের যখন অভাব হয় তখন কি হয়, ব্যবসায়ের উৎপত্তি হয়। ব্যবসায় সৃষ্টি হয় আর্থিক লেনদেন থেকে। অর্থাৎ ব্যবসা হতে গেলে যে আমরা পড়ছিলাম ডেফিনেশনের মধ্যে কি জানছিলাম, সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে। অর্থাৎ ব্যবসা হইতে হলে কি হবে, একটা ব্যবসা যদি সৃষ্টি করতে হয় তখন সেটা হতে হবে আর্থিক লেনদেন থেকে। আর্থিক লেনদেন ছাড়া তুমি হচ্ছে কি একটা ব্যবসা সৃষ্টি করতে পারবা না। ব্যবসার লক্ষ্য কি, ব্যবসার লক্ষ্য হচ্ছে কি বস্তুগত অবস্তুগত অভাব পূরণ। ব্যবসার উদ্দেশ্য মুনাফা অর্জন, কি ব্যবসার উদ্দেশ্য কি মুনাফা অর্জন, ব্যবসার উদ্দেশ্য মুনাফা অর্জন। যদি বলে ব্যবসার বৈশিষ্ট্য কি, ব্যবসার বৈশিষ্ট্য বললে যদি বলে ব্যবসার বৈশিষ্ট্য কি, ব্যবসার বৈশিষ্ট্য হচ্ছে উপযোগ সৃষ্টি করা, কি উপযোগ সৃষ্টি করা। উপযোগ মানে কি অভাব মোচনের ক্ষমতায় হচ্ছে কি উপযোগ সৃষ্টি করা। ব্যবসার আওতা তিনটি, এক শিল্প বাণিজ্য প্রত্যক্ষ সেবা। কয়টি, তিনটি। এগুলো কি তোমরা মনে রাখবা। আর কিছু আছে দেখো, এই তো এগুলো খুব গুরুত্বপূর্ণ। ব্যবসায়ের প্রধান কাজ কি, ব্যবসায়ের প্রধান কাজ হচ্ছে উৎপাদন করা। অর্থাৎ ব্যবসায় কি করবে, ক্রয় বিক্রয় তো করবে না, তো ক্রয় বিক্রয় করতে হলে কি করা লাগবে, উৎপাদন করা লাগবে। তো ব্যবসায়ের প্রধান কাজ কি, উৎপাদন করা। যদি বলে ব্যবসায়ের প্রধান উপাদান কোনগুলা, অর্থাৎ কি তৈরি করবে, পণ্য বা সেবা তৈরি করবে। এই যে ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য উপযোগ সৃষ্টি, প্রধান উদ্দেশ্য বললো মুনাফা অর্জন, বৈশিষ্ট্য বললো উপযোগ সৃষ্টি। ওই যে ব্যবসায়ের প্রধান শাখা কি শিল্প, যে ব্যবসার আওতার মধ্যে পড়ছিলাম, ব্যবসার আওতার তিনটি, শিল্প বাণিজ্য প্রত্যক্ষ সেবা। আবার শিল্পকে কি বলা হয়, ব্যবসার প্রধান শাখা বলা হয়। এই শিল্পকে আবার উৎপাদনের বাহনও বলা হয়, কি উৎপাদনের বাহন। আর ব্যবসায়ের হচ্ছে কি সবচেয়ে সংক্ষিপ্ত শাখা হচ্ছে কি ট্রেড বা বিনিময়। এগুলো তোমরা মনে রাখবা একটু আর নোট করে রাখবা। মুনাফা অর্জনের উদ্দেশ্যে সম্পাদিত সকল বৈধ অর্থনৈতিক কাজই ব্যবসা। ব্যবসা হচ্ছে অর্থনৈতিক কাজ, সামাজিক প্রক্রিয়া, সমাজ বিজ্ঞানের একটি শাখা। এমসি শুক্লা কি বলেছেন দেখো, অর্থগত ও কার্যগত দুটি দিক বিবেচনায় ব্যবসায়ের সংজ্ঞা প্রদান করেছেন এমসি শুক্লা। কি অর্থগত ও কার্যগত দুইটি দিক বিবেচনায় ব্যবসায়ের সংজ্ঞা প্রদান করেছেন এমসি শুক্লা। এই দুটি একটু মনে রাখবো তোমরা। ব্যবসায়ের সংজ্ঞাভুক্ত নয় বুক, কি ব্যবসায়ের সংজ্ঞাভুক্ত নয় কি বুক, ব্যবসায়ের সংজ্ঞাভুক্ত নয় বুক। আর ব্যবসায়ী নয় হচ্ছে কি ব্যবস্থা বিভাগ।
ব্যবসায়ী নয় হচ্ছে কি ব্যবস্থাপনা বিভাগ, আর ব্যবসায়ীর সংজ্ঞাভুক্ত নয় হচ্ছে কি বুক। এই দুটো একটু তোমরা খুব ভালোভাবে মনে রাখবা। ব্যবসায়ীর সংজ্ঞাভুক্ত নয় বুক, ব্যবসায়ী নয় ব্যবস্থাপনা বিভাগ। এখন হচ্ছে কি ব্যবসায়ী কত প্রকার। ব্যবসায়ী সংগঠনের কিছু প্রকারভেদ আছে, যেমন মালিকানার ভিত্তিতে ব্যবসায়ী আছে 5 প্রকার, একটু নোট করে নাও। শুধুমাত্র যদি জিজ্ঞেস করে মালিকানার ভিত্তিতে ব্যবসায়ী কত প্রকার, মালিকানার ভিত্তিতে ব্যবসায়ী হচ্ছে কি 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। কি কি আমি মুখে বলতেছি, তোমরা একটু লিখে নাও। এক মালিকানা ব্যবসায়, অংশীদারি ব্যবসায়, কোম্পানি ব্যবসায়, সমবায় সমিতি এবং রাষ্ট্রীয় ব্যবসায়। আবার বলতেছি, মালিকানার ভিত্তিতে ব্যবসায় 5 প্রকার। এক মালিকানা ব্যবসায়, অংশীদারি ব্যবসায়, কোম্পানি ব্যবসায়, সমবায় সমিতি, রাষ্ট্রীয় ব্যবসায়। এই 5টি হচ্ছে কি মালিকানার ভিত্তিতে ব্যবসা। আর আবার যদি জিজ্ঞেস করে মালিকানা ও বৈশিষ্ট্যের ভিত্তিতে ব্যবসা কত প্রকার, বৈশিষ্ট্যের ভিত্তিতে ব্যবসায় কত প্রকার, মালিকানা ও বৈশিষ্ট্যের ভিত্তিতে বললে 7 প্রকার। কত প্রকার? 7 প্রকার। শুধুমাত্র মালিকানার ভিত্তিতে বললে 5 প্রকার। যদি জিজ্ঞেস করে মালিকানা ও বৈশিষ্ট্যের ভিত্তিতে কত প্রকার, তখন হবে 7 প্রকার। 7 প্রকারগুলো হচ্ছে কি সেম, ওই 5টা তো থাকবে। এক মালিকানা, অংশীদারি, কোম্পানি, সমবায়, রাষ্ট্রীয়, এই 5টা আছে। বাকি 2টা হচ্ছে কি ব্যবসায় জোট এবং যৌথ উদ্যোগ ব্যবসা। ব্যবসায় জোট এবং যৌথ উদ্যোগ ব্যবসা। মনে রাখবে মালিকানা ও বৈশিষ্ট্যের ভিত্তিতে 7 প্রকার, শুধুমাত্র মালিকানার ভিত্তিতে 5 প্রকার। নোট করে রাখবা, যারা ভুলে যাও তারা নোট করে রাখবা। ব্যবসার সমীকরণ আমরা পড়ছিলাম, এখানে দেওয়া আছে দেখো, বিজনেস, ইন্ডাস্ট্রি, ট্রেড, অক্সিলারি টু ট্রেড, এড টু ট্রেড, পড়ে নিবা। এখন দেখো হচ্ছে কি ব্যবসায়ের প্রকৃতি আছে 2টি। কয়টি? 2টি প্রকৃতি আছে। সেগুলো হচ্ছে কি ব্যষ্টিক এবং সামষ্টিক। কি? ব্যষ্টিক এবং সামষ্টিক। প্রকৃতি না বলে আরো অন্য নামও বলা যায়, যেমন ব্যবসার দিক কয়টি? 2টি। ব্যবসার আবেদন কয়টি? 2টি। ব্যবসার চারিত্রিক বৈশিষ্ট্য কয়টি? 2টি। অর্থাৎ যে কোনোভাবে থাকতে পারে। উত্তর হবে 2টি, ব্যষ্টিক এবং সামষ্টিক। যেমন এক মালিকানা ব্যবসায়ীকে ব্যষ্টিক বলা হয়, আর বাকি যে ব্যবসাগুলো আছে সবগুলোকে সামষ্টিক বলা হয়। মনে রাখবো, এক মালিকানা ব্যবসাকে ব্যষ্টিক ব্যবসা বলা হয়, ব্যক্তিগত ব্যবসা, ইন্ডিভিজুয়ালস। আর বাকি যে অংশীদারি, কোম্পানি, সমবায়, রাষ্ট্রীয়, যে বাকি যে ব্যবসাগুলো আছে সেগুলোকে বলা হয় সামষ্টিক ব্যবসা। অর্থাৎ এদের ধরন কি? অর্থাৎ প্রকৃতি সামষ্টিক, আর এক মালিকানা ব্যবসার প্রকৃতি কেমন? ব্যষ্টিক। যেমন দেখো এখানে দেওয়া আছে একক মালিকানা, আর বাকিগুলো সামষ্টিক। আচ্ছা, একটি দেশের, মনে রাখবা, একটি দেশের সামগ্রিক ব্যবসায় পরিস্থিতি যদি জিজ্ঞেস করে, একটি দেশের সামগ্রিক ব্যবসায় পরিস্থিতি হচ্ছে কি সামষ্টিক। আর যদি জিজ্ঞেস করে একটি নির্দিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায় পরিস্থিতি, অর্থাৎ একটি যদি নির্দিষ্ট ব্যবসায়ের পরিস্থিতি জিজ্ঞেস করে সেটা হচ্ছে কি ব্যষ্টিক। আর যদি একটা দেশের সামগ্রিক ব্যবসায় পরিস্থিতি জিজ্ঞেস করে সেটা হবে সামষ্টিক। আশা করি বুঝতে পারছো। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ দেখব, ব্যষ্টিক। দেখবা ব্যবসায়ের উপর প্রত্যক্ষ প্রভাব বিস্তারকারী কি, এটা অবশ্যই নোট করে নিবে তোমরা, পরীক্ষা কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। ব্যবসায়ের উপর প্রত্যক্ষ প্রভাব বিস্তারকারী কি, প্রভাব বিস্তারকারী ব্যষ্টিক পরিবেশের উপাদানসমূহ কি, ব্যষ্টিক পরিবেশের
ব্যষ্টিক পরিবেশের উপাদান সমূহ দুইভাবে আছে, একটা হচ্ছে কি অভ্যন্তরীণ পরিবেশ আর একটা বাহ্যিক পরিবেশ। অভ্যন্তরীণ কোনগুলা খুব গুরুত্বপূর্ণ, অভ্যন্তরীণ হচ্ছে কি এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে, প্রায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে বলে যে অভ্যন্তরীণ কোনগুলা। অভ্যন্তরীণ হচ্ছে কি মালিক বা শেয়ার হোল্ডারও আছে, মালিক বা শেয়ার হোল্ডার। শ্রমিক কর্মী আছে, কি আছে? শ্রমিক কর্মী আছে। আরো হচ্ছে কি 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 আছে? পরিচালনা পর্ষদ আছে, পরিচালনা পর্ষদ। আরো আছে হচ্ছে প্রতিষ্ঠানের নিজস্ব সংস্কৃতি, কি নিজস্ব সংস্কৃতি, এইটা পরীক্ষার মধ্যে বেশি আসে। প্রতিষ্ঠানের নিজস্ব সংস্কৃতি, এটা কোন পরিবেশ? অভ্যন্তরীণ পরিবেশ, মনে রাখবা। আর আরো আছে হচ্ছে কি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সুযোগ সুবিধা, কি এই যা লিখে দিচ্ছি এগুলো হচ্ছে কি সবগুলো অভ্যন্তরীণ। আবার বলতেছি, মালিক বা শেয়ার হোল্ডার, শ্রমিক কর্মী, পরিচালনা পর্ষদ, প্রতিষ্ঠানের নিজস্ব সংস্কৃতি, এগুলো সব অভ্যন্তরীণ। আর প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সুযোগ সুবিধা, এগুলো সব কি পরিবেশ? অভ্যন্তরীণ পরিবেশ। ব্যষ্টিক পরিবেশের অভ্যন্তরীণ পরিবেশ এগুলো। এখন আমরা বাহ্যিকগুলো দেখি, এটা আমি মুছে দিচ্ছি। বাহ্যিকগুলো একটু লিখি, বাহ্যিকগুলো খুব গুরুত্বপূর্ণ। বাহ্যিকগুলো কি কি আছে? বাহ্যিকগুলো আছে হচ্ছে কি ক্রেতা বা ভোক্তা, কি ক্রেতা বা ভোক্তা। আরো কি কি আছে? সরবরাহকারী আছে, সরবরাহকারী আছে। তারপর হচ্ছে কি মধ্যস্থ ব্যবসায়ী আছে, আরো আছে হচ্ছে কি সরকারি বিভিন্ন সংস্থা যেগুলো আছে ওগুলো সব বাহ্যিক, সরকারি সংস্থা আছে। আরো আছে এই প্রতিযোগী, হ্যাঁ প্রতিযোগী, এটা খুব গুরুত্বপূর্ণ। কি প্রতিযোগী? প্রতিযোগী কোন পরিবেশ? বাহ্যিক পরিবেশ। আরো আছে হচ্ছে কি কৌশলগত মিত্র। যা দেখতেছো সবগুলো হচ্ছে কি বাহ্যিক পরিবেশ, যেমন ক্রেতা ভোক্তা, সরবরাহকারী, মধ্যস্থ ব্যবসায়ী, বিভিন্ন সরকারি সংস্থা, তারপর হচ্ছে কি প্রতিযোগী, কৌশলগত মিত্র। এগুলো একটু নোট করে নেবে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসেই। যে অভ্যন্তরীণগুলো লিখে দিয়েছিলাম আর বাহ্যিকগুলো, এই দুইটা থেকে জিজ্ঞেস করতে পারে নিচের কোনটি বাহ্যিক, নিচের কোনটি অভ্যন্তরীণ, এভাবে কিন্তু প্রশ্ন আসে। আশা করি তোমরা এগুলো নোট করে রাখবা, ইনশাল্লাহ তোমাদের কাজে লাগবে, এখান থেকে প্রশ্ন আসবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা এখন পরবর্তী টপিকে যাই। ব্যবসার উৎপত্তি ও ক্রমবিকাশ খুব গুরুত্বপূর্ণ। ব্যবসার উৎপত্তি ও ক্রমবিকাশ হয় তিন ভাগে, তিন ধাপে ব্যবসার উৎপত্তি ও ক্রমবিকাশ হয়। এটা প্রাচীন যুগ, এটা মধ্যযুগ, এটা আধুনিক যুগ। প্রাচীন যুগ কত সাল থেকে কত সাল? খ্রিস্টপূর্ব 2000 থেকে খ্রিস্টাব্দ 400 পর্যন্ত। অর্থাৎ খ্রিস্টপূর্ব 2000 থেকে 400 খ্রিস্টাব্দ পর্যন্তকে বলা হয় প্রাচীন যুগ। প্রাচীন যুগে কী কী হয়েছিল? প্রাচীন যুগ হচ্ছে কি প্রাচীন যুগে প্রত্যক্ষ বিনিময় ব্যবস্থা, অর্থাৎ পণ্যের আদান প্রদান, যেটাকে হচ্ছে কি ইংলিশে বলা হয় বার্টার
বাটার টেট, অর্থাৎ আদান প্রদান। মনে রাখবা যে কোনো একটা ইংলিশও থাকতে পারে। বাটার টেট কোন যুগে চালু হয়? উত্তর হবে প্রাচীন যুগে। প্রত্যক্ষ বিনিময় ব্যবস্থা কোন যুগে প্রচলন শুরু হয়? প্রাচীন যুগে। কৃষিকাজ শুরু হয় প্রাচীন যুগে। হস্তশিল্পজাত পণ্য তৈরি হয়। সমাজে উৎপাদনকারী উপভোগকারী শ্রেণীর উদ্ভব হয়। আত্মনির্ভরশীলতার যুগ বলা হয় প্রাচীন যুগকে। প্রাচীন যুগে আবার কি হয়? শ্রম বিভাগীকরণ এবং শ্রম বিশেষায়ন হয় প্রাচীন যুগে। এগুলো একটু তোমরা মনে রাখবা আর নোট করে রাখবা। আর মধ্যযুগে কি হয়েছিল? মধ্যযুগের সাল হচ্ছে কি খ্রিস্টাব্দ 401 থেকে 1600 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই যুগে হচ্ছে অর্থের প্রচলন হয়, বাজার ও শহরের উৎপত্তি হয়। খুব গুরুত্বপূর্ণ, বাজারে ও শহরের উৎপত্তি হয় মধ্যযুগে। উপনিবেশ সৃষ্টি হয়, বণিক ব্যবসায়ী সংঘ সৃষ্টি হয়। এখন যেটা পর্ব সেটা খুব গুরুত্বপূর্ণ। এক মালিকানা ব্যবসায়ীকে কিন্তু আমরা জানি সবচেয়ে প্রাচীন ব্যবসা বলা হয়, প্রাচীন ব্যবসা বলা হয়। কিন্তু এটাকে প্রাচীন ব্যবসা বলা হলেও এটার উৎপত্তি এটা হচ্ছে প্রচলন হয় মধ্যযুগ থেকে। মনে রাখবা, সবচেয়ে প্রাচীন ব্যবসা হলেও এটার প্রচলন শুরু হয় মধ্যযুগ থেকে। যদি জিজ্ঞেস করে এক মালিকানা ব্যবসা কোন যুগে শুরু হয়? উত্তর হবে মধ্যযুগ। ঠিক সেম অংশীদারি ব্যবসাও মধ্যযুগে শুরু হয়। এই এক মালিকানা এবং অংশীদারি এই দুটো বাদে হচ্ছে কি বাকি যে ব্যবসাগুলো আছে ওই সবগুলো ব্যবসার প্রচলন শুরু হয় আধুনিক যুগে। শুধুমাত্র এক মালিকানা এবং অংশীদারি এই দুই ব্যবসা হচ্ছে কি প্রচলন শুরু হয় মধ্যযুগে। মনে রাখবা। আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য শুরু হয় কখন? মধ্যযুগে। এখন আধুনিক যুগে কি হয়? এই যে খ্রিস্টাব্দ 1601 থেকে বর্তমান সময় পর্যন্ত সময়কালকে আধুনিক যুগ বলা হয়। আধুনিক যুগের মধ্যে কি কি পড়ে? শিল্প বিপ্লব ইংল্যান্ডে হয় 1750 থেকে 1850। এটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবা। শিল্প বিপ্লব সময়কাল কত? 1750 থেকে 1850। কোন দেশে? ইংল্যান্ডে। আরও কি কি হয়? যেমন হচ্ছে কি প্রযুক্তি উন্নয়ন ঘটে, আধুনিকায়ন হয়, উৎপাদক নিয়ন্ত্রিত বাজার রাতারাতি ভোক্তা নিয়ন্ত্রিত বাজারে রূপান্তর হয়। কি হয়? উৎপাদক নিয়ন্ত্রিত বাজার। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, মনে রাখবা। উৎপাদক নিয়ন্ত্রিত বাজার রাতারাতি ভোক্তা নিয়ন্ত্রিত বাজারে রূপান্তরিত হয় আধুনিক যুগে। বীমা ব্যবস্থা চালু হয় এবং মুক্ত বাজার অর্থনীতি চালু হয় আধুনিক যুগে। ব্যবসায়ের আওতা আমরা পড়ছিলাম তিনটি: শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। সরি, আমি কেটে গেছে, আমরা একটু আবার ঢুকি। ব্যবসার আওতা কয়টি? তিনটি: শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা। এই তো শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা। ব্যবসার কার্যাবলী খুব গুরুত্বপূর্ণ। জিজ্ঞেস করে কি এমসিকিউতে নিচের কোনটি ব্যবসার কার্যাবলী, নিচের কোনটি ব্যবসার কার্যাবলী নয়, এরকম কিন্তু তোমাদের এমসিকিউতে প্রশ্ন আসে। তো তোমাদের যদি এগুলো জানা থাকে ইনশাআল্লাহ তোমরা পারবা। ব্যবসার কার্যাবলী কোনগুলা? উৎপাদন, ক্রয় বিক্রয়, পরিবহন, অর্থসংস্থান, গুদামজাতকরণ, বীমাকরণ, বিজ্ঞাপন ও প্রচার, হিসাবরক্ষণ, প্রমিতকরণ ও পর্যায়িতকরণ, বাজার গবেষণা, মূলকীকরণ, কর্মসংস্থান, ঝুঁকি গ্রহণ। এগুলো সবগুলো ব্যবসায়ের কার্যাবলী। এগুলো একটু মনে রাখবা তোমরা। প্রমিতকরণ কি? প্রমিতকরণ হচ্ছে কি পণ্যের মান নির্ধারণ করা, অর্থাৎ কি পণ্যের বৈশিষ্ট্য, গুণাগুণ, এসব আকার আকৃতি, বর্ণ এগুলোর উপর বেস করে হচ্ছে কি পণ্যের মান নির্ধারণ করা। একটা মনে রাখবা, পণ্যের মান নির্ধারণ করাকেই প্রমিতকরণ বলে। পণ্যের মানটা কিসের উপর নির্ভর করবে? কিসের ভিত্তিতে হচ্ছে কি নির্ধারণ করবে? পণ্যের আকার আকৃতি, বর্ণ, বৈশিষ্ট্যের উপর গুণাগুণ, বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে হচ্ছে কি পণ্যের মানটা নির্ধারণ করবে। পণ্যের মান নির্ধারণ করাকে প্রমিতকরণ বলা হয়। প্রমিতকরণ হচ্ছে কি মানগত উপযোগ সৃষ্টি করে, মনে রাখবা। প্রমিতকরণ মানগত উপযোগ সৃষ্টি করে। প্রমিতকরণে পণ্যের সুনির্দিষ্ট ও সুনির্ধারিত মৌলিক সীমারেখা নির্ধারণ করে। এটি ব্যবসায়ের অনেকটা মানগত উপযোগ সৃষ্টি করে, খুব গুরুত্বপূর্ণ। প্রমিতকরণ কোন উপযোগ সৃষ্টি করে? মানগত। আর প্রমিতকরণ কি? পণ্যের মান নির্ধারণ করাকে প্রমিতকরণ বলা হয়। আর পর্যায়িতকরণ কি? গ্রেডিং। এখানে দেখো, পণ্যের প্রমিত মান অনুযায়ী পণ্যকে বিন্যাস বা শ্রেণী বিভাগ করা। কি? পণ্যের প্রমিত মান অনুযায়ী পণ্যকে ভাগ করা হচ্ছে কি
কি পর্যায়িতকরণ। পণ্যের প্রমিত মান অনুযায়ী পণ্যকে বিন্যাস, খুব গুরুত্বপূর্ণ এই লাইনটা। পণ্যের প্রমিত মান অনুযায়ী পণ্যকে বিন্যাস বা ভাগ করাই হচ্ছে কি পর্যায়িতকরণ। পর্যায়িতকরণের ভিত্তি হচ্ছে প্রমিতকরণ, মনে রাখবা। পর্যায়িতকরণের ভিত্তি কি? প্রমিতকরণ। পর্যায়িতকরণের ভিত্তি হচ্ছে কি? প্রমিতকরণ। এখন আমরা উপযোগ সম্পর্কে জানবো। উপযোগ কি? অভাব মোচনের ক্ষমতা। কি উপযোগ মানে কি? অভাব মোচনের ক্ষমতা। ব্যবসায় মোট 7 ধরনের উপযোগ সৃষ্টি করে। এটা মনে রাখবা, এক কথায় মনে রাখবা, ব্যবসায় মোট 7 ধরনের উপযোগ সৃষ্টি করে। এই 7 ধরনের মধ্যে শিল্পের মাধ্যমে 1 ধরনের সৃষ্টি হয়, আর বাকি 6 ধরনের সৃষ্টি হয় বাণিজ্যের মাধ্যমে। টোটাল সৃষ্টি হয় ব্যবসায় 7 ধরনের, তার মধ্যে হচ্ছে 1 ধরনের সৃষ্টি হয় শিল্পের মাধ্যমে, আর বাকি 6 ধরনের সৃষ্টি হয় বাণিজ্যের মাধ্যমে। এটা একটু মনে রাখবা তোমরা, খুব গুরুত্বপূর্ণ। যেমন আমরা দেখব এই 7 ধরনের উপযোগ কিন্তু এখানে দেওয়া আছে। 7 ধরনের, এখানে প্রথমটা অর্থাৎ রূপগত উপযোগ সৃষ্টি হয় কিসের মাধ্যমে? শিল্প বা উৎপাদনের মাধ্যমে। কিসের মাধ্যমে? শিল্প বা উৎপাদনের মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টি হয়। এই রূপগতের আরেক নাম হচ্ছে কি? আকৃতিগত। একটা জিনিস মনে রাখবা, শিল্প ও উৎপাদনের মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টি হয়। রূপগত এর অপর নাম কি? আকৃতিগত উপযোগ। আর বাকি যে 6টা আছে, সত্যগত, আর্থিকগত, ঝুঁকিগত, স্থানগত, সময়গত, প্রচারগত, এই 6টি হচ্ছে কি? বাণিজ্যের মাধ্যমে সৃষ্টি হয়। গুড। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রত্যেকবারই প্রশ্ন আসে। যেমন ক্রয় বিক্রয়, অর্থাৎ পণ্য ক্রয় বিক্রয়ের মাধ্যমে কি সৃষ্টি হয়? সত্যগত উপযোগ সৃষ্টি হয়। পণ্যের ক্রয় বিক্রয়ের মাধ্যমে সত্যগত উপযোগ সৃষ্টি হয়। এই সত্যগতের আরও কিছু নাম আছে, যেমন সত্যগত, ব্যক্তিগত, মালিকানাগত, হস্তান্তরগত নাম, এগুলোও কিন্তু থাকতে পারে। জিজ্ঞেস করতে পারে ক্রয় বিক্রয়ের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়। ধরো সত্যগত দেয় নাই, মালিকানাগত দিয়েছে, তখন উত্তর কি হবে? মালিকানাগত হবে। দুইটা সেম থাকবে না, অর্থাৎ সত্যগত থাকলে সত্যগত থাকবে, আর না হলে এই তার যে ব্যক্তিগত, মালিকানাগত, হস্তান্তরগত, এগুলো থাকতে পারে। তো আমাদের এগুলো জানা জরুরি। ব্যাংকিং। ব্যাংকিং মানে বোঝা যাচ্ছে আর্থিক। তো ব্যাংকিং কি সৃষ্টি করে? আর্থিক উপযোগ সৃষ্টি করে। এই আর্থিকের আরও নাম আছে কি? অর্থগত, পুঁজিগত, মূলধনগত। মনে রাখবা, ব্যাংকিং সৃষ্টি করে আর্থিক উপযোগ। আর্থিকের আরও নাম থাকতে পারে, যেমন পুঁজিগত উপযোগ আর মূলধনগত উপযোগ সৃষ্টি করে। বীমাকরণ। বীমাকরণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? ঝুঁকিগত। অবশ্যই জানি আমরা বীমাকরণ কিসের উপযোগ সৃষ্টি করে? ঝুঁকিগত উপযোগ সৃষ্টি করে, এর আর কোনো নাম নাই, এটাই ঝুঁকিগত। পরিবহন, ট্রান্সপোর্টেশন আর কি। পরিবহন হচ্ছে কি? এটা খুব গুরুত্বপূর্ণ। পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। যেমন রাজশাহীর আম ঢাকায় এনে বিক্রি করা হলো, তখন কোন ধরনের উপযোগ সৃষ্টি হবে? উত্তর স্থানগত উপযোগ সৃষ্টি হচ্ছে, কারণ রাজশাহীর আম কি করে আনবে? পরিবহন করেই তো আনবে না, তো কি ধরনের উপযোগ সৃষ্টি হবে? স্থানগত উপযোগ সৃষ্টি হবে। গুদামজাতকরণ বা মজুদিকরণ, মনে রাখবা, গুদামজাতকরণও থাকতে পারে, মজুদকরণও থাকতে পারে। এই গুদামজাতকরণ বা মজুদকরণের মাধ্যমে কি ধরনের উপযোগ সৃষ্টি হয়? সময়গত উপযোগ সৃষ্টি হয়। সময়গতের আরো নাম আছে কি? কালগত। কালগত উপযোগ সৃষ্টি হয়। যেমন কি বাজারজাতকরণ, প্রসার বা বিপণন, প্রসারের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? প্রচারগত উপযোগ সৃষ্টি হয়। এই বাজারজাতকরণ, প্রসার এবং বিপণন, প্রসারের আরো কিছু নাম আছে, প্রচারগত, তথ্যগত, জ্ঞানগত, প্রসার এবং প্রচারণামূলক। এই 7টা উপযোগ তোমরা একটু মনে রাখবা। আমি আবার বলি, ব্যবসার মাধ্যমে 7 ধরনের উপযোগ সৃষ্টি হয়, তার মধ্যে হচ্ছে কি শিল্পের মাধ্যমে 1 ধরনের, বাণিজ্যের মাধ্যমে 6 ধরনের। ব্যবসার কিছু উদ্দেশ্য আছে, অবজেক্টিভ অফ বিজনেস। প্রত্যক্ষ অর্থাৎ মুখ্য উদ্দেশ্য আছে, কিছু পরোক্ষ উদ্দেশ্য আছে। অর্থনৈতিক বা ব্যক্তিগত উদ্দেশ্য কোনগুলা? মুনাফা অর্জন, স্বীয় কর্মসংস্থান, মূলধন বিনিয়োগ, সম্পদের সুষ্ঠু ব্যবহার করা, শ্রমের কাম্য ব্যবহার করা, উপযোগ সৃষ্টি করা, ক্রেতা সন্তুষ্টি করা, নতুন আবিষ্কার, উৎপাদন বন্টন, ব্যবসায়ের স্থায়িত্ব বিধান, বাজার সৃষ্টি ইত্যাদি। যেমন এর কিছু আবার পরোক্ষের মধ্যে কিছু সামাজিক উদ্দেশ্য আছে, আবার কিছু রাষ্ট্রীয় উদ্দেশ্য আছে।
এমনকি ক্রেতা বিক্রেতার মধ্যে সম্পর্ক, উত্তম কার্য পরিবেশ সৃষ্টি করা, চাকরির নিরাপত্তা প্রদান করা সামাজিক উদ্দেশ্য, জীবনযাত্রা মান উন্নয়ন সামাজিক উদ্দেশ্য, ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ সামাজিক উদ্দেশ্য, শিল্প উন্নয়ন এবং নগরায়ন সামাজিক উদ্দেশ্য, মানবিক সম্পর্ক গড়ে তোলা সামাজিক, কর্মীদের ন্যায্য মজুরি প্রদান সামাজিক, এগুলো সব সামাজিক। আর রাষ্ট্রীয় মানে কি, দেশের অর্থনৈতিক উন্নয়ন করা, কর ও রাজস্ব প্রদান করা, জাতীয় আয় সম্পদ বৃদ্ধি করা, আন্তর্জাতিক যোগাযোগ স্থাপন করা, দারিদ্র্য দূরীকরণ করা, দক্ষ জনশক্তির উন্নয়ন করা, এগুলো সবগুলো রাষ্ট্রীয় উদ্দেশ্য। কিছু ক্লিয়ার সাম, আমরা এতগুলো পড়ার পর কিছু হচ্ছে কি সাম কনফিউজ থাকে, এগুলো আমরা ক্লিয়ার করি। আত্মকর্মসংস্থান সৃষ্টি অর্থাৎ নিজের জন্য সৃষ্টি বা শ্রম নিয়োগ বললে অর্থনৈতিক উদ্দেশ্য, কিন্তু কর্মসংস্থান সৃষ্টি অন্যজনের জন্য সৃষ্টি করা মানে হচ্ছে কি সামাজিক বা মানবিক উদ্দেশ্য। মূলধন খাটানো অর্থনৈতিক উদ্দেশ্য, দেশের মূলধন বৃদ্ধি করা জাতীয় রাষ্ট্রীয় উদ্দেশ্য। সম্পদের উপযুক্ত ব্যবহার অর্থনৈতিক বা ব্যক্তিগত উদ্দেশ্য, কিন্তু জাতীয় আয় সম্পদ বৃদ্ধি জাতীয় বা সামষ্টিক উদ্দেশ্য। ব্যবসার প্রত্যক্ষ মুখ্য উদ্দেশ্য কি, মুনাফা অর্জন, কিন্তু ব্যবসার পরোক্ষ বা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে কি জনকল্যাণ। ব্যবসার মুখ্য উদ্দেশ্য কিন্তু আমরা জানি মুনাফা অর্জন, কিন্তু ব্যবসার পরোক্ষ উদ্দেশ্য জিজ্ঞেস করলে জনকল্যাণ। এই দুটো মনে রাখবা। ব্যবসার স্বল্প মেয়াদী উদ্দেশ্য হচ্ছে কি মুনাফা সর্বাধিকরণ করা, আর ব্যবসার দীর্ঘমেয়াদী উদ্দেশ্য হচ্ছে কি সম্পদ সর্বাধিকরণ করা। ব্যবসার স্বল্প মেয়াদী উদ্দেশ্য মুনাফা সর্বাধিকরণ, ব্যবসার দীর্ঘমেয়াদী উদ্দেশ্য সম্পদ সর্বাধিকরণ। ব্যবসার কিছু উপাদান আছে, মৌলিক উপাদান উদ্যোক্তা, জনশক্তি, মূলধন, ভূমি, সংগঠন, কাঁচামাল, পণ্য সেবা। মনে রাখবা প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ কি, প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে কি মানব সম্পদ। প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ কি মানব সম্পদ, এটা মনে রাখবা। এই অর্থ বা মূলধনকে হচ্ছে কি প্রতিষ্ঠানের জীবনী শক্তি বলা হয়। কি অর্থ বা মূলধনকে প্রতিষ্ঠানের জীবনী শক্তি বলা হয়, এগুলো মনে রাখবো। ব্যবসায় কিছু বৈশিষ্ট্য, মুনাফা অর্জন, উদ্যোক্তা, ঝুঁকি, অনিশ্চয়তা, বৈধতা, ধারাবাহিকতা, অর্থসংস্থান, আর্থিক মূল্য, উপযোগ সৃষ্টি, বিনিময়, সংগঠন। গৌণ বৈশিষ্ট্য কি পূর্বানুমান, স্বাধীনতা, গতিশীলতা, সেবা, বিশেষায়ন, নৈতিকতা, সম্পদ বৃদ্ধি, মিতব্যয়িতা, গবেষণা, জনকল্যাণ। এগুলো একটু তোমরা পড়ে নিবা। বিভিন্ন ব্যবসায়ীর উদ্যোক্তা সংখ্যা, অনেক ব্যবসা আছে আমরা পড়ছিলাম, যেমন এক মালিকানা ব্যবসায়ী একজন উদ্যোক্তা থাকে, অংশীদার ব্যবসায়ী 2 জন, সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 20 জন। মনে রাখবা সাধারণ অংশীদারি ব্যবসায়ী সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 20 জন। যদি বলে ব্যাংকিং অংশীদারি ব্যবসা, তখন ব্যাংকিং অংশীদারি ব্যবসা বললে সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 10 জন। শুধু সাধারণ অংশীদারি ব্যবসা বললে, সাধারণ অংশীদারি ব্যবসাকে আবার কি ব্যবসা বলা হয়, অব্যাংকিং ব্যবসাও বলা হয়। কি অব্যাংকিং। যদি জিজ্ঞেস করে অব্যাংকিং অংশীদারি ব্যবসায়ীর সদস্য সংখ্যা কেমন, সর্বনিম্ন 2, সর্বোচ্চ 20। আর সাধারণ বললে সর্বনিম্ন 2, সর্বোচ্চ 20। কিন্তু যদি শুধুমাত্র ব্যাংকিং বলে তখন সর্বনিম্ন 2, সর্বোচ্চ 10। মনে রাখবে। সমবায়ে সর্বনিম্ন 20 জন, সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ। পাবলিক লিমিটেডে সর্বনিম্ন 7, সর্বোচ্চ শেয়ার দ্বারা। প্রাইভেটে সর্বনিম্ন 2, সর্বোচ্চ 50 জন। শিল্প কি? শিল্প একটি উপযোগ সৃষ্টিকারী প্রক্রিয়া, প্রাকৃতিক সম্পদকে বিভিন্ন প্রক্রিয়ায় মধ্য দিয়ে মানুষের ব্যবহারের উপযোগী গড়ে তোলাকে শিল্প বলে। অতএব আমরা বলতে পারি শিল্প প্রাকৃতিক সম্পদ আহরণ করে, শিল্পকে উৎপাদনের বাহক বলা হয়। শিল্পে পণ্যের রূপগত উপযোগ সৃষ্টি করে, শিল্প সৃষ্টি করে এক ধরনের উপযোগ যা হচ্ছে কি রূপগত বা আকৃতিগত। শিল্পের প্রকারভেদ, শিল্প প্রধানত কয় প্রকার? 2 প্রকার, প্রাথমিক স্তরের শিল্প, মাধ্যমিক স্তরের শিল্প। প্রাথমিক স্তরের শিল্প আবার 3 প্রকার, প্রজনন, নিষ্কাশন বা উত্তোলন এবং কৃষি শিল্প। মনে রাখবা এই শিল্পের মাধ্যমে প্রাকৃতিক সম্পদ পুনঃ উৎপাদন ব্যবহার করা হয়, যেমন হচ্ছে নার্সারি, পোল্ট্রি ফার্ম, হ্যাচারি। এই উদাহরণগুলো খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা বছরই প্রশ্ন আসবে। জিজ্ঞেস করে নার্সারি কোন শিল্পের উদাহরণ? উত্তর প্রজনন। হ্যাচারি প্রজনন। যদি জিজ্ঞেস করে মাছ চাষ কি, মাছ চাষও কিন্তু
প্রজনন শিল্পের উদাহরণ। যদি জিজ্ঞেস আবার বলে মাছ চাষ বা মাছ ধরা, বললে খুব কনফিউজড এখানে। মাছ চাষ বললে হচ্ছে কি প্রজনন, মাছ ধরা বললে উত্তোলন বা নিষ্কাশন। মনে রাখবা, মাছ চাষ, প্রজনন শিল্প, মাছ ধরা, নিষ্কাশন বা উত্তোলন শিল্প। এই নিষ্কাশন বা উত্তোলন শিল্প আছে দেখো। এই শিল্প প্রচেষ্টার মাধ্যমে প্রকৃতি প্রদত্ত সম্পদ আহরণ বা সংগ্রহ করা হয়। খনিজ থেকে পদার্থ হতে আহরণ, সমুদ্র নদী থেকে মাছ ধরা, বন হতে কাঠ সংগ্রহ করা, এগুলো সবগুলো কি নিষ্কাশন। কৃষি শিল্প কোনগুলো? যেমন বনজ সম্পদ, ধান, পাট, ফলমূল ইত্যাদি। এগুলো মনে রাখবে তোমরা। মাধ্যমিক স্তরের দ্বিতীয় স্তরের শিল্প কোনগুলা? উৎপাদক প্রস্তুতকারী শিল্প, নির্মাণ শিল্প এবং সেবা পরিবেশক শিল্প। এটা হচ্ছে কি 3 প্রকার। আবার উৎপাদন বা প্রস্তুত যান্ত্রিক শিল্প আবার 5 প্রকার: বিশ্লেষণ, যৌগিক, প্রক্রিয়া, সংযোজন এবং সংযুক্ত শিল্প। এই 5 প্রকার খুব গুরুত্বপূর্ণ। বিশ্লেষণ শিল্প কোনগুলা? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশ্লেষণ শিল্প কোনগুলা? বিশ্লেষণ শিল্প হচ্ছে কি, যেমন একটা শিল্প থেকে, যেমন একটা এই শিল্পের একই পদার্থ থেকে বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন পণ্য সামগ্রী তৈরি করা হয়। অর্থাৎ একটা থেকে বিশ্লেষণের মাধ্যমে অনেকগুলো তৈরি করা। যেমন কি খনিজ তেল থেকে পেট্রোল, ডিজেল, কেরোসিন ইত্যাদি তৈরি করা। কি খনিজ তেল থেকে কেরোসিন, পেট্রোল, ডিজেল, অকটেন, লুব্রিকেন্ট আছে, লুব্রিকেন্ট তৈরি করা। এগুলো সবগুলোকে বিশ্লেষণ শিল্প। যেমন আরও আছে খনিজ কয়লা হতে কি ন্যাপথলিন আছে, আলকাত্রা, এগুলো সবগুলো হচ্ছে কি বিশ্লেষণ পরিবেশ। যৌগিক শিল্প কি? কম্বাইন, ওটা আলাদা করে না, এটা হচ্ছে কি বিভিন্ন শিল্পের কাঁচামালের মিশ্রণ। যেমন এই শিল্পে একাধিক কাঁচা পণ্যের সংমিশ্রণ ঘটিয়ে নতুন দ্রব্য তৈরি করা হয়। কি সার, দেখো সার, সাবান, সিমেন্ট শিল্প খুব গুরুত্বপূর্ণ। ইস্পাত শিল্প, সার, সাবান, ইস্পাত, সিমেন্ট, এগুলো। আরও আছে লবণ, কি লবণও বলা যাবে। প্রক্রিয়াভিত্তিক শিল্প কি? অর্থাৎ একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে কি করবে? একটা পণ্যে রূপান্তর করবে। এই শিল্পের কাঁচামাল বিভিন্ন উৎপাদন প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিণত পণ্যে রূপান্তর করা হয়। যেমন তুলা থেকে সুতা করবে, সুতা থেকে আবার কাপড় তৈরি করবে। এটা না, তো আমার ঠিক সেম। কি বলে, তুলা থেকে সুতা করবে, সুতা থেকে বস্ত্র, আবার পাট হতে চট থেকে থলে, এগুলো তৈরি করবে হচ্ছে কি প্রক্রিয়াভিত্তিক শিল্প। সংযোজন শিল্প কি? এই শিল্পে অন্য শিল্প উৎপাদিত উপকরণ একই সাথে সমন্বয় ঘটিয়ে পণ্য উৎপাদন নিযুক্ত করা হয়। দেখো সংযোজন আর যৌগিকটা তোমরা অনেকেই সেম মনে করবা। যৌগিক কি বলছে? একাধিক কাঁচা পণ্যের সংমিশ্রণ। কিন্তু সংযোজনে কি বলতেছে? একই সাথে এই শিল্পে অন্য শিল্পের উৎপাদিত উপকরণ একই সাথে সমন্বয় ঘটিয়ে নতুন পণ্য উৎপাদন করা হয়। যেমন মোটর গাড়ি, রেল ইঞ্জিন, মোবাইল ফোন, কম্পিউটার, এগুলো হচ্ছে কি সংযোজন শিল্প। আরেকটা আছে সংযুক্ত শিল্প। এই শিল্প অন্য শিল্প উৎপাদিত উপকরণ একই সাথে সমন্বয় ঘটিয়ে নতুন পণ্য উৎপাদনে নিযুক্ত হয়। যেমন লৌহ ও ইস্পাত। মনে রাখবা, লৌহ ও ইস্পাত বললে সংযুক্ত শিল্প। যদি শুধুমাত্র ইস্পাত বলতো তখন কি হতো? শুধুমাত্র ইস্পাত কোন শিল্পের বললে তখন হচ্ছে কি যৌগিক শিল্প। আর যদি একসাথে লৌহ ও ইস্পাত বলে তখন হচ্ছে কি সংযুক্ত শিল্প। মনে রাখি এগুলো। নির্মাণ শিল্প কি? এই শিল্প প্রতিষ্ঠার মধ্য দিয়ে রাস্তাঘাট, সেতু, দালান কোঠা ইত্যাদি নির্মাণ করা হয়। সড়ক, সেতু, দালান ইত্যাদি এগুলো। আর সেবা পরিবেশের শিল্প কি? এই শিল্প আমাদের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক করার কাজে নিয়োজিত। যেমন গ্যাস, বিদ্যুৎ, টেলিফোন সেবা সরবরাহকারী প্রতিষ্ঠান। মনে রাখবো মোবাইল সংযোজন শিল্প। টেলিফোন হবে তখন সেবা পরিবেশক শিল্প। দেখি মোবাইল কারখানা সংযোজন শিল্প, কিন্তু টেলিফোন সেবা পরিবেশক শিল্প। মাছের পোনা চাষ অর্থাৎ মাছ চাষ প্রজনন, কিন্তু মাছ ধরা উত্তোলন শিল্প বা নিষ্কাশন শিল্প। ইস্পাত শিল্প যৌগিক শিল্প, কিন্তু লৌহ ও ইস্পাত বললে সংযুক্ত শিল্প। আখ সংগ্রহ কৃষি উত্তোলন শিল্প, কিন্তু আখ হতে চিনি প্রক্রিয়া শিল্প। বিশ্লেষণ শিল্প ও যৌগিক শিল্পের মধ্যে সম্পর্ক বিপরীতমুখী। কৃষি শিল্পকে উত্তোলন শিল্পের আওতাধীনও ধরা হয়।
মনে রাখবে এগুলো। আমরা সাম এমসিকিউ সলভ করব এখন। সম্পদ আহরণ, প্রক্রিয়াজাতকরণ ব্যবসার কোন কার্যাবলীর অন্তর্গত? উৎপাদন। অর্থাৎ উৎপাদন কি? সম্পদ আহরণ করবে, প্রক্রিয়াজাত করে হচ্ছে কি মানুষের ব্যবহারিক পণ্যে কি করবে? তৈরি করবে। সেটা কি হচ্ছে কি? উৎপাদন। উৎপাদনের মাধ্যমে কি ধরনের উপযোগ সৃষ্টি হয়? রূপগত বা আকৃতিগত। শিল্পের মাধ্যমেও কিন্তু রূপগত বা আকৃতিগত সৃষ্টি হয়। সময়গত সৃষ্টি হচ্ছে কি কিসের মাধ্যমে? গুদামজাতকরণ বা মজুতকরণের মাধ্যমে। স্থানগত পরিবহনের মাধ্যমে। সত্যগত হচ্ছে কি মালিকানাগত, সত্যগত হচ্ছে কি ক্রয় বিক্রয়ের মাধ্যমে সৃষ্টি হয়। ব্যবসায় জীবনী শক্তি বলা হয় তো অর্থ বা মূলধনকে। তোমাদের আমি একটু আগে বলছি ব্যবসায় জীবনী শক্তি বলা অর্থ বা মূলধনকে। ব্যবসার মুখ্য উদ্দেশ্য কি? মুনাফা অর্জন। আর যদি জিজ্ঞেস করে পরোক্ষ উদ্দেশ্য বা গৌণ উদ্দেশ্য হচ্ছে কি জনকল্যাণ। কোনটি ব্যবসার উদ্দেশ্য নয়? বাজারজাত সহযোগিতাকরণ কিন্তু ব্যবসার উদ্দেশ্যের মধ্যে পড়ে না। বাজারজাতকরণ, অর্থসংস্থান, গুদামজাতকরণ এগুলো ব্যবসার কিছু প্রত্যক্ষ, কিছু হচ্ছে কি পরোক্ষ বৈশিষ্ট্য, কিন্তু সহযোগিতাকরণ ব্যবসার বৈশিষ্ট্য নয়। ব্যবসার সমীকরণ এটা বি সমান সামেশন আই সামেশন টি সামেশন এইটি। দেখো এখানে এটাও সেম আছে কিন্তু এখানে সামেশন নাই, তাই এটা হবে না। এখানে এটা বল দিছে, এটা সামেশন হবে এরকম। ব্যবসার আওতায় কি কি অন্তর্ভুক্ত? শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। সময়গত উপযোগ সৃষ্টি দেখছো? গুদামজাতকরণের মাধ্যমে, বীমা, অর্থগত পরিবহন, সময়গত বাজারজাতকরণ, প্রসারগত। ব্যবসার মধ্যে সৃষ্টি হয় কি? উপযোগিতা। 7 ধরনের উপযোগ সৃষ্টি হয়। কোনটি ব্যবসার আওতাভুক্ত নয়? এটা বলছিলাম। কাজের বিনিময়ে খাদ্য। ব্যবসায় হতে হলে কি হতে হবে? অর্থের পরিমাপযোগ্য হতে হবে না? তো এখানে কি হবে না? পরামর্শ দিলে মানুষ টাকা দেয়, পরিবহনও টাকা লাগে, বিউটি পার্লারও টাকা লাগে, কিন্তু কাজের বিনিময়ে খাদ্যের সময় কিন্তু টাকা লাগে না, তখন এটা ব্যবসার মধ্যে পড়বে না। ব্যক্তিগত বাধা মানে কি? দেখো, ব্যক্তিগত বাধা দূর করে কিসের মধ্যে? বিনিময়। ব্যক্তিগত বাধা দূরীকরণে যাবতীয় ক্রয় বিক্রয়ের কার্যকে কি বলা হয়? বিনিময় বলা হয়। ব্যক্তিগত বাধা দূরীকরণে যাবতীয় ক্রয় বিক্রয়কে বিনিময় বলা হয়। ব্যবসায় উৎপত্তি ক্রমে বিকাশ কোন যুগের অর্থের প্রচলন শুরু হয়? মধ্যযুগ। মধ্যযুগে আরও কি হয়? শহর ও বাজার উৎপত্তি হয়, এক মালিকানা, অংশীদারি, আন্তর্জাতিক বাণিজ্য, এগুলো সব মধ্যযুগে হয়। ট্রেড কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? সত্যগত। সত্যগত আরও কি আছে? মালিকানাগত আছে, ব্যক্তিগত আছে, হস্তান্তরগত আছে, নাম আর কি, এগুলো বিকল্প। নিচের কোনটি ব্যবসার বৈশিষ্ট্য নয়? মুনাফার্জন বৈশিষ্ট্য, সংগঠন বৈশিষ্ট্য, ঝুঁকি অনিশ্চয়তা বৈশিষ্ট্য, কিন্তু শ্রমিক ছাঁটাই করা কিন্তু বৈশিষ্ট্য নয়। সামাজিক বৈশিষ্ট্য কোনটি? এই তো কর্মসংস্থান সৃষ্টি করা। আত্মকর্মসংস্থান কিন্তু প্রধান উদ্দেশ্য, অর্থাৎ ব্যক্তিগত উদ্দেশ্য, কিন্তু কর্মসংস্থান সৃষ্টি মানে কি? অন্যের জন্য সৃষ্টি করা, সেটা হবে কি? সামাজিক উদ্দেশ্য। কোনটি কারবারের বৈশিষ্ট্য নয়? মনে রাখবা, এইটা খুব গুরুত্বপূর্ণ। গতিশীল দৃষ্টিভঙ্গি কারবারের বৈশিষ্ট্য নয়। পরিবর্তনশীল দৃষ্টিভঙ্গি কিন্তু কারবারের বৈশিষ্ট্য, কিন্তু গতিশীল দৃষ্টিভঙ্গি কারবারের বৈশিষ্ট্য নয়। ব্যবসার বৈশিষ্ট্য কোনটি? সবগুলো, যেমন মুনাফার জন্য ব্যবসার বৈশিষ্ট্য, সমাজ সেবা করা বৈশিষ্ট্য, কর্মসংস্থান করা, সবগুলো ব্যবসার বৈশিষ্ট্য। ব্যবসার মৌলিক উপাদান ঝুঁকি, বিনিময়, অর্থ উপার্জন, সবগুলোই ব্যবসার মৌলিক উপাদান। মৎস্য ধরা, মাছ ধরা মানে কি? প্রজনন বলছিলাম। মাছ ধরা মানে হচ্ছে কি উত্তোলন বা নিষ্কাশন, মাছ চাষ মানে হচ্ছে কি প্রজনন। সাবান তৈরি বলছিলাম যৌগিক শিল্প, সাবান, লবণ, সিমেন্ট, এগুলো যৌগিক শিল্প। নিচের কোনটি প্রাকৃতিক সম্পদ রূপগত উপযোগ? শিল্প এবং উৎপাদনের মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টি হয়। বিভিন্ন ধরনের কাঁচামাল একত্র করে একটি বিশেষায়িত পণ্য উৎপাদন করা হয় কি? কি বলছে? কাঁচামাল বলছে, তার মানে যৌগিক শিল্প। যৌগিক শিল্পে অন্তর্ভুক্ত নয় কোন? যৌগিক শিল্প নয়। সাবান যৌগিক শিল্প, ইস্পাত যৌগিক শিল্প, সার যৌগিক শিল্প, কিন্তু খনিজ কয়লা না। খনিজ কয়লা হচ্ছে কি বিশ্লেষণ শিল্প। কোনটি সেবা শিল্প? বিদ্যুৎ উৎপাদন সেবা শিল্প। উৎপাদনের বাহন কোনটি? শিল্প, পড়েছিলাম। বাণিজ্যের সংজ্ঞা কি? ইংরেজি কমার্স শব্দটি ফরাসি কমার্স শব্দ থেকে এসেছে। পণ্যদ্রব্য বিনিময়, বন্টন সংক্রান্ত যাবতীয় কার্যাবলী সমষ্টিকে বাণিজ্য বলে। বাণিজ্য দুই প্রকার, পণ্য বিনিময়, বিনিময় সহায়ক কার্যাবলী। বাণিজ্য যেমন এটা একটু দেখি, বাণিজ্য হচ্ছে কি দুই প্রকার, ট্রেড বা ক্রয় বিক্রয়, বিনিময় সহায়ক কার্যাবলী। ট্রেড বা ক্রয় বিক্রয়ের মধ্যে আবার অভ্যন্তরীণ আছে, আন্তর্জাতিক আছে। অভ্যন্তরীণের মধ্যে আবার পাইকার আছে, খুচরা আছে। আন্তর্জাতিকের মধ্যে আমদানি, রপ্তানি, পুনঃরপ্তানি আছে। সহায়ক বলতে হলো, মনে রাখবা বাণিজ্যের সহায়ক কোনগুলো? এগুলো
দেখুন এখানে কিন্তু মোড়কীকরণ, পর্যায়িতকরণ এগুলো কিন্তু নাই, মনে রাখবে। এগুলো কিন্তু এমসিকিউতে দিয়ে দেয়। সহায়ক কার্যাবলী কিন্তু ব্যাংক, বীমা, পরিবহন, গুদামজাতকরণ, বাজারজাতকরণ এবং প্রসার, এগুলো হচ্ছে কি সহায়ক কার্যাবলী। পণ্য বিনিময়, মুনাফার জন্য উদ্দেশ্য পণ্য সেবা বিক্রি করাকে বিনিময় বলা হয়। মুনাফার জন্য উদ্দেশ্য পণ্য সেবা বিক্রয়কে কি বলা হয়? বিনিময় বলা হয়। অভ্যন্তরীণ বাণিজ্য, দেশের ভৌগোলিক সীমানার মধ্যে ক্রয় বিক্রয় 2 প্রকার, আবার পাইকারি এবং খুচরা। আন্তর্জাতিক বিনিময় কয় প্রকার? 3 প্রকার, আমদানি, রপ্তানি, পুনরপ্তানি। বিদেশ থেকে পণ্য ক্রয় করা আমদানি, বিদেশে পণ্য বিক্রি করা রপ্তানি। পুনরপ্তানি কি? বিদেশে, অর্থাৎ একটি দেশ থেকে পণ্য কিনে আনে, সেই পণ্যটি আবার অন্য একটা দেশে বিক্রি করাকে পুনরপ্তানি বলা হয়। প্রত্যক্ষ সেবা, মনে রাখবা, প্রত্যক্ষ সেবা মানে কি? প্রত্যক্ষ সেবামূলক অর্থনৈতিক কাজকে ব্যবসায় বলে গণ্য করা হয়। প্রত্যক্ষ সেবামূলক কার্য সম্পাদিত হয় বিভিন্ন দৈহিক, মানসিক, শ্রমিক বিনিময় করে, যেগুলো ব্যবসায়িক পর্যায়ে পড়ে। অর্থ উপার্জনের উদ্দেশ্যে সাধিত ব্যবসায় নিয়োজিত ডাক্তার, উকিল, প্রকৌশলী প্রভৃতি পেশাজীবী প্রত্যক্ষ সেবা কর্মে। আর প্রত্যক্ষ সেবার 4টি বৈশিষ্ট্য আছে। অদৃশ্যমানতা, কি? অদৃশ্যমানতা। অবিচ্ছেদ্যতা, অর্থাৎ সেবা কিন্তু দেখা যায় না। অবিচ্ছেদ্যতা, অর্থাৎ তোমাকে একজন কেউ সেবা দিল, তুমি কি চাইলে তার থেকে সেবাটা একেবারে তুমি নিজের করে নিতে পারবা? না, তুমি সেবাটা গ্রহণ করতে পারবা। বৈসাদৃশ্যতা, অর্থাৎ মিলবে না, একজনের সেবা কিন্তু এক এক রকম হয়। পচনশীলতা, পচনশীলতা বা নশ্বরতা মানে কি? অর্থাৎ যখন সেবা তখনই দেওয়া লাগবে, সেবা কিন্তু কি করা যায় না, সংরক্ষণ করা যায় না। এই 4টি হচ্ছে কি বৈশিষ্ট্য। এখানে অনেকগুলো দেওয়া আছে, দেখো। কাজ বা সুবিধা অস্পর্শনীয়, অর্থাৎ অদৃশ্যমানতা। মালিকানা হস্তান্তরযোগ্য নয়, মনে রাখবো, মালিকানা হস্তান্তরযোগ্য নয়, অর্থাৎ মজুতযোগ্য নয়। গ্রাহকের কাছাকাছি প্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠানগুলো কোথায় থাকবে? গ্রাহকের পাশাপাশি থাকবে। এ হচ্ছে কি আজকে তোমাদের প্রথম ক্লাস। তোমাদের প্রথম ক্লাসটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে বলবা, এবং যেগুলো পড়াইছি গুরুত্বপূর্ণগুলো অবশ্যই নোট করে রাখবা। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। তো আজকে এতটুকুই। সবাই আর সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।